আচ্ছা তাহলে এই হিন্দু লয়ের ফারাইজটা করেন আপনারা। আপনারা রোদের দিকে বসছেন তো গরম লাগবে, রোদ ছাড়াই দিকে আসেন। না ঠিক আছে, ভিটামিন ডি তৈরি হবে আর কি শরীরে। আপনি তো ছায়ার মধ্যেই থাকেন। আচ্ছা ঠিক আছে, না রোদ্রে আলো বাতাস দরকার আছে, রোদ্রে তো শরীরের জন্য উপকার, ভিটামিন ডি তৈরি হয়। আর ভিটামিন ডি শরীরে না থাকলে অনেক ধরনের সমস্যা, যে ডায়াবেটিস হয় এটা একটা কারণ, ভিটামিন ডি এর ঘাটতি। শরীরে হিমোগ্লোবিন তৈরি হয় না, এটাও ভিটামিন ডি এর কারণ। আরো অনেকগুলো কারণ আছে। হ্যাঁ, ভিটামিন ডি না থাকলে হরমোনাল প্রবলেম দেখা দেয়। আচ্ছা, হিন্দু ল আমরা কি জানি যে ওয়ারিসদের শ্রেণী কয়টি? তিনটি। মানে যে কোনো ফারাইজ করতে হলে তিনটা বিষয়ের মৌলিক জ্ঞান থাকতে হবে। আপনার সেটা মুসলিম ল হোক, হিন্দু ল হোক আর খ্রিস্টান ল হোক। এক নাম্বার হলো যে ওয়ারিসদেরকে চিনতে হবে। দুই নাম্বার হলো যে মানে কার কারণে কে বঞ্চিত হয় ওয়ারিসদের মধ্যে, এটা জানতে হবে। তিন নাম্বার হলো যে তাদের অংশ কত হবে। আচ্ছা, তো হিন্দু ল আমরা জানি যে ওয়ারিসদের শ্রেণী কয়টি? তিনটি। কি কি? সপিণ্ড, সকুল্য, সমানোদক। সপিণ্ড, সকুল্য, সমানোদক। হ্যাঁ, সমানোধক। তো সপিণ্ড মানে হলো অর্থ কি? স শব্দের অর্থ হলো নিজ, পিণ্ড মানে হলো রক্ত মাংস। আর সপিণ্ড যারা, তারা মৃতের আত্মার আহুতির জন্য যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। এবং এই সপিণ্ডের তালিকার মধ্যে দেখা যায় যে ওয়ারিসদের শ্রেণী হইল 53 জন, ধারাবাহিকভাবে 53 জন। 53 জনের তালিকা, সপিণ্ডের তালিকায় ধারাবাহিক 53 জন আছে। হ্যাঁ, আচ্ছা, সপিণ্ডের তালিকায় ধারাবাহিক 53 জন আছে। আমি গতকালকে অসুস্থ থাকাতে এই ফটোকপি গুলোই করা সম্ভব হয়নি। তা ফটোকপি এইগুলো আগামী ক্লাসে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সপিণ্ডের তালিকার মধ্যে এক নাম্বার হইল কে? পুত্র। দুই নাম্বার পৌত্র। তিন নাম্বার কি? প্রপৌত্র। চার নাম্বার বিধবা স্ত্রী। মানে কমন, মানে 25 থেকে 26 বা 27-28 জন পর্যন্ত যদি মনে রাখা যায় তাহলে এত দূর আর যায় না, 53 জন পর্যন্ত যাওয়ার প্রয়োজন হয় না, কারণ বাংলাদেশ এত নির্বংশ একেবারে নাই। ঠিক আছে? তো ধারাবাহিকভাবে সপিণ্ডের তালিকা 53 জনের তালিকার মধ্যে এই 25 থেকে 27-28 এ পর্যন্ত থাকলে হয়ে যায়, এর ভিতরে সব পাওয়া যায়। এ পর্যন্ত আমার দীর্ঘ জীবনের যত ফারাইজ দেখছি, মানে যা করছি বা বিভিন্ন ড্রাফটিং মামলা এগুলো যা দেখছি, যে এর ভিতরেই সব পাওয়া যায়। তো অন্তত পক্ষে আপনাদের এই যে 25 থেকে 27-28 পর্যন্ত, অর্থাৎ 28 জন পর্যন্ত মনে করেন সিরিয়াল যদি মনে রাখতে পারেন, তাহলে মনে করেন আর সমস্যা হবে না। তো সপিণ্ডের তালিকায় 53 জনের নাম, আর সকলের দরকারও নয়, সমানও দরকার নেই, কারণ এত দীর্ঘজীবী হায়াত বর্তমান যুগে মানুষ পায় না। আগের যুগে মানুষ আপনারা জানেন যে হাজার হাজার বছর আয়ু পাইত। এটা তো কোরআন হাদিসই আমরা জানি যে আগের যে নবী রাসূল বা সাধারণ মানুষের যে আয়ুগুলো ছিল হাজার হাজার বছর আয়ু পাইত, শত শত বছর বাঁচত। হ্যাঁ হ্যাঁ, খালি জিন জাতিরা এখন আছে যে তারা হাজার হাজার বছরের আছে, আয়ু পায়, কিন্তু মানব জাতির মধ্যে হাজার হাজার নাই। কারণ এটা অনেকগুলো কারণ আছে, এটা আপনার কেন কমাই দিয়েছেন আল্লাহ পাক, এগুলো অনেক কারণ আছে, এগুলো হাদিসের ভাষ্যমত অনেক কারণ আছে। তো যাই হোক, তা বর্তমান সময়ে সকল আর সমানোদক আমাদের চিন্তা করার দরকার নেই, কারণ সকল হইলো প্রপিতামহের ঊর্ধ্বতন 3 পুরুষ। প্রপিতামহকে পিতা, পিতামহ, প্রপিতামহ। পিতা, পিতামহ মানে কি দাদা, প্রপিতামহ হলো দাদার পিতা, বড় বাবা, এই পর্যন্তই পাওয়া যায় বর্তমান সময়ে, এরপর তো পাওয়া যায় না।
তাহলে প্রপিতামহের ঊর্ধ্বতন 3 পুরুষ হইল আপনার সকল্য, তারপরে সকলের যেখানে শেষ তার ঊর্ধ্বতন 7 পুরুষ হলো সমানোদক। এটা অবাস্তব না বর্তমান সময়ে? তো কাজে সকল্য আর সমানোদক শ্রেণীর ওয়ারিশ নিয়ে ভাবনার কোনো দরকার নেই, শুধু সপিন্ডের তালিকায় থাকবো। আর সপিন্ডের তালিকায় আমরা ধারাবাহিক 27-28 পর্যন্ত মনে রাখলে হবে। তো আমরা দেখি কিছুটা, অন্তত 10-12টা পর্যন্ত আমরা দেখি আপনাদের মনে আছে কিনা। হ্যাঁ, আর যারা নতুন আছেন তাদের মধ্যে অনেকে যারা আইনজীবী আছেন তাদের তো মনে থাকার কথা। তাহলে মানে সপিন্ডের তালিকা 1 নাম্বার কে? পুত্র। 2 নাম্বার পৌত্র। 3 নাম্বার প্রপৌত্র। 4 নাম্বার বিধবা স্ত্রী। 5 নাম্বার কন্যা অর্থাৎ মৃতের যে কন্যা। 6 নাম্বার কন্যার পুত্র মানে দৌহিত্র। এরপরে 7 মৃত ব্যক্তির পিতা। 8 মৃত ব্যক্তির মাতা। 9 ভাই। ভাইয়ের মধ্যে একটা হলো আপন ভাই, একটা হলো বৈমাত্র ভাই। তাহলে 9 এর ক হইল আপন ভাই আর 9 এর খ হইল বৈমাত্র ভাই। এরপরে 10 অর্থাৎ মানে ওইখানেও ভাইদের পুত্র মানে ভাতিজা, মানে 10 নম্বর হলো ভাতিজা। তো ভাতিজাদের মধ্যে একটা হলো আপন ভাইয়ের পুত্র আর একটা হলো বৈমাত্র ভাইয়ের পুত্র। তাহলে 10 এর ক কি? হ্যাঁ, আপন ভাইয়ের পুত্র অর্থাৎ আপন ভাতিজা, আর 10 এর খ হইলো বৈমাত্র ভাতিজা। তো এইখানে যে আছে আমরা এর মধ্যেই আছে, তাই না? আচ্ছা, তাহলে হিন্দু ল অনুযায়ী আমরা কি করব, যে প্রথমে সপিন্ডের তালিকার নাম্বারিং করব। যেমন স্ত্রীর সপিন্ডের তালিকা হলো 4, পিতা কত? 7, সপিন্ডের তালিকা কত? 7 নাম্বার সপিন্ড। মাতা কত? 8 নাম্বার সপিন্ড। পুত্র কয় নাম্বারে? 1 নাম্বার। মৃত পুত্রের 1 পুত্র, এর মানে কি? মানে 1 পৌত্র, তাই না? 1 পুত্র আর 2 পৌত্রী। পৌত্রী। তাহলে পুত্রদের অবস্থান কি? হ্যাঁ, 2। আচ্ছা, তাহলে আচ্ছা এরপরে কি? পুত্র তারই হইলো সপিন্ডের তালিকায় 1, তারপরে কন্যা সপিন্ডের তালিকায় 5। তাহলে দেখতেছি যে 1 থেকে 8 পর্যন্ত আছে। আমাদের এখানে মৃত ব্যক্তির যে ওয়ারিশ গুলো আছে, এই ওয়ারিশদের মধ্যে আমরা দেখতেছি যে সপিন্ডের তালিকায় 1 থেকে 8 পর্যন্ত আছেন। আচ্ছা, এবার আসি যে কার কারণে কে বঞ্চিত হয়। কার কারণে কে বঞ্চিত হয়? তো আপনার বঞ্চিতদের তালিকা মানে মৃত ব্যক্তির যদি মানে সপিন্ড বহির্ভূত কেউ থাকে তাহলে সে বঞ্চিত। তারপরে আপনার দেখতে হবে যে সপিন্ডের তালিকায় 1 থেকে 4 পর্যন্ত কারা আছে, তাদের দাবি সবার আগে। হিন্দু ল অনুযায়ী 1 থেকে 4 পর্যন্ত যদি কোনো ওয়ারিশ থাকে তাহলে এই 1 থেকে 4 পর্যন্ত এর মধ্যে সম্পদ বন্টন হয়ে যাবে, আর সামনে 5 থেকে 53 জন পর্যন্ত সবাইকে বঞ্চিত হয়ে যাবে। তাহলে এখানে 1 থেকে 4 পর্যন্ত ভিতরে তো আছেই ওয়ারিশ। আচ্ছা, তাহলে 5 থেকে যা আছে সব বঞ্চিত হয়ে যাবে। আর কি কি কারণে হিন্দু আইনে বঞ্চিত হয় সেগুলো জানতে হবে। তাহলে কি কি কারণে বঞ্চিত হয় হিন্দু আইনে? যেমন মৃত ব্যক্তির কোন ওয়ারিশ যদি সন্ন্যাসী হয়, সংসার বৈরাগী সন্ন্যাসী হয়, তাহলে সে বঞ্চিত হবে। মৃতের হত্যাকারী যদি কেউ হয়, মৃতের হত্যাকারী, তাহলে সে বঞ্চিত হবে। মৃতের ওয়ারিশদের মধ্যে যদি মানে অস্বাভাবিক কেউ হয়, যেমন জন্মগত ভাবে হাবা, পাগল, বিকলাঙ্গ, জন্মান্ধ, এই শ্রেণীর লোক মানে ওয়ারিশ থেকে বঞ্চিত হয় হিন্দু আইন অনুযায়ী। হ্যাঁ, তো যারা অসমর্থ, ডিজেবল পিপল, তাদের হিন্দু আইনের লজিক হচ্ছে যে তারা মৃতের সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে পারবে না। মৃতের সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে পারবে না, এই জন্য তারা ওয়ারিশ হবে না। তবে যারা ওয়ারিশ হবে, এই যে ডিজেবল পার্সন, তাদের দায়িত্ব হলো তাদের, যারা ওয়ারিশ হবে এই যে যারা বিকলাঙ্গ, পাগল, হাবা, যারা সম্পদ পায়নি তাদের ভরণ পোষণ দেওয়া। বুঝতে পারছেন? আর মহিলাদের মধ্যে সম্পদ ভরণ পোষণ দেওয়া, মানে যারা সম্পদ পাবে তাদের ভরণ পোষণ দেওয়া।
এটাও হিন্দু আইনে আছে। যেমন মনে করেন মহিলাদের মধ্যে থাকতে পারে, আপনার বোন থাকতে পারে অবিবাহিত, তাহলে তার ভরণ পোষণ দিতে হবে, তার বিবাহের ব্যবস্থা করতে হবে। পুত্ররা সম্পত্তি পাইলো, কন্যারও তো পায় না পুত্রের সাথে, তাহলে কন্যার কি অবস্থা? যিনি ওয়ারিশ পাবেন, সম্পত্তি পাবেন, তার দায়িত্ব হচ্ছে মহিলাদের ভরণ পোষণ বা যারা পায়নি, বঞ্চিত হয়েছে, তাদের দেখভাল করা। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এইখানে আমরা দেখব যে কার কারণে কে বঞ্চিত হয়। তো এখন এইখানে দেখেন কার কারণে কে বঞ্চিত হয়। তাহলে এইখানে আমরা নাম্বারিং করছি। সবার আগে আগে আসি যে শপিংয়ের তালিকা অনুযায়ী মানে 1 থেকে 4 পর্যন্ত কারা আছে। তাহলে স্ত্রী, তারপরে এদিকে পুত্র, পৌত্র, পৌত্রী নয় কিন্তু, কারণ পৌত্রীর তালিকা শপিংয়ের তালিকায় নেই। আচ্ছা, পুত্রের সাথে যেরকম কন্যা পায় না, ঠিক পৌত্রের সাথে পৌত্রী পায় না। আচ্ছা, পুত্র, কন্যা। আচ্ছা, তো এখানে 1 থেকে 4 পর্যন্ত, এর মধ্যে আরেকজন আছে পুত্র, কিন্তু সে হলো হাবা, জন্মগত ভাবে হাবা। হাবা বুঝেন তো? হ্যাঁ, না এটা পাগল বলা যায় না, এটা হলো মানে মস্তিষ্কের সমস্যা, মানে সে কিছুই বুঝতে পারে না। হ্যাঁ, বোধ বুদ্ধিহীন। হ্যাঁ, তাহলে সেও পাচ্ছে না। আর কে পাচ্ছে না? 5 নাম্বার শপিংটা পাচ্ছে না। হ্যাঁ, 5 নাম্বার শপিংটা পাচ্ছে না। এখন তাহলে আমরা দেখতেছি যে কন্যা পাচ্ছে না, এই যে পুত্র হাবা সে পাচ্ছে না, আর পিতা হইলো 7 নাম্বার শপিংয়ের জন্য পাচ্ছে না, মাতা হলো 8 নাম্বার শপিংয়ের জন্য পাচ্ছে না। অর্থাৎ তারা 1 থেকে 4 পর্যন্ত শপিং আছে, এই জন্য তারা পাচ্ছে না। আচ্ছা, তাহলে এখানে কয়জন? হিন্দু আইনে মানে আমরা এবার সিলেক্ট করলাম যে কার কারণে কে বঞ্চিত হয়। বঞ্চিতদের তালিকা করার পরে যারা পাবে তাদের অংশ হবে কত। তাহলে তাদের অংশ হবে কত? তো হিন্দু আইনে অংশটা কিভাবে হয়? প্রত্যেকে সমহারে, মহিলা হোক পুরুষ হোক, যারাই একসাথে পাবে তাদের অংশ হবে সমানুপাতিক, অর্থাৎ মানে মাথা পিছু হারে সমহারে পাবে। যতজন তত ভাগ হবে। একজন হইলে একাই সম্পূর্ণ অংশ, 2 জন হলে প্রত্যেকে 2/1 ভাগ, 3 জন হলে প্রত্যেকে 3/1 ভাগ, 10 জন হলে প্রত্যেকে 10/1 ভাগ। বুঝে আসছে? তাহলে এখানে কয়জন গণ্য হবে? স্ত্রী একজন, পিতা একজন, না সরি, পুত্র একজন, 2 জন, আর পুত্রের ভাগে এই মৃত পুত্রের অংশটা, তাহলে 3টা। তাহলে মানে 3টা ভাগ হবে। কয়টা ভাগ হবে? 3টা ভাগ হবে। হ্যাঁ, না পুত্র হলে এখানে এক পুত্র, এখানে এক পুত্র ধরা হবে। হ্যাঁ, পুত্র যতজন ততটা ভাগ হবে, মানে পুত্র যতজন ততটা ভাগ। বুঝতে পারছেন? পুত্র যতজন আছে ততটা ভাগ হবে। তাহলে এই মৃত মানে এটা তো প্রতিনিধিত্বের আইন। তো এই পুত্র পাচ্ছে হলো তার পিতার অংশটা। হ্যাঁ, এই যে মৃত পুত্রের যে অংশ, মানে এইখানে মানে যে এই সে তো বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, ভাই থাকার কারণে, পুত্র থাকার কারণে পত্রী বঞ্চিত। আর পত্রী মানে লিস্ট আউট, মানে শপিংয়ের তালিকায় তার কোনো অবস্থান নাই, যেমন বোনের কোনো অবস্থান নাই। হ্যাঁ, শপিংয়ের তালিকায় নাই। কিন্তু কন্যা আছে, পুত্রের সাথে কন্যা আছে, কিন্তু কন্যা হলো 5 নাম্বার শপিং। আপনাকে দেখতে হবে যে শপিংয়ের তালিকায় কারো নাম আছে কিনা। নাম নাই, লিস্ট আউট, সে বঞ্চিত, অটো বঞ্চিত সে। হ্যাঁ, শপিংয়ের তালিকায় নাই। তো পত্রী মানে শপিংয়ের তালিকায় নেই, আপন বোন শপিংয়ের তালিকা নাই, বইমাত্র বোন শপিংয়ের তালিকা নাই, কিন্তু বোনদের পুত্র আছে। আচ্ছা, তো সেদিকে যাচ্ছি না। তাহলে এইখানে মনে করেন যদি মানে মৃত পুত্রের যদি মনে করেন যে 2 পুত্র থাকতো, কোনো সমস্যা নাই, এই 2 পুত্র তার অংশটাই পাচ্ছে, এই অংশটা 2 জনে ভাগ করে নেবে। আচ্ছা, তাহলে আমরা কি দেখব যে মানে তারা পাচ্ছে তার মৃত মানে পিতার অংশটা, তারা প্রতিনিধিত্বের আইন অনুযায়ী। তাহলে এখানে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, তাহলে প্রত্যেকে কি 3 ভাগের 1 ভাগ করে পাবে। 3 ভাগের 1 ভাগ করে পাবে। তাহলে এখানে 60% দেই, তাহলে ভাগটা করতে সুবিধা হইবে আপনাদের। হ্যাঁ, তাহলে মানে 60% জমি আছে। তাহলে এবার আপনার এইখানে
আপনার মাখরাজ বা লসাগু কি হবে? 3 হবে। তো 3 দিয়ে সমাধান হবে। আর হিন্দু আইনে তো সমাহারে করতে হয়, কাজে এর জন্য মাখরাজ লসাগু করার দরকারও হয় না। মানে শুধু যত জন আছে তত দিয়ে ভাগ দিয়া দিবেন। তাহলে 3 জন আছে, 3 দিয়ে ভাগ দেন 60 কে। তাহলে হ্যাঁ, তাহলে প্রত্যেকে পাইতেছে 20% করে। প্রত্যেকে পাইতেছে 20% করে। প্রত্যেকে পাইতেছে 20% করে। আচ্ছা, তা এখন আমরা যে হিন্দু আইনের এটা অনেক ইজি, খালি শুধু বুঝতে হবে যে 1 থেকে 4 পর্যন্ত সব পিণ্ড আছে কিনা, থাকলে এর মধ্যেই বন্টন হবে। যেই থাকুক, একজন থাকলে একাই সব। তবে মহিলা যদি হয় কেউ, মানে সপিন্ডের তালিকায় কোনো মহিলা যদি সম্পত্তি পায়, তাহলে তার সম্পত্তিটা কি জীবন সত্ত্বে হবে, সে সম্পূর্ণ সত্ত্বে পাবে না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। মহিলা যারাই হোক, স্ত্রী হোক, কন্যা হোক, মাতাময়ী হোক বা পিতাময়ী হোক, যারাই হোক, মহিলা যারাই সম্পত্তি পাবে তাদের অংশটা হবে সীমিত, অর্থাৎ জীবন সত্ত্বে পাবে, তারা সম্পূর্ণ সত্ত্বে নয়। কোন পুরুষ যখন পায় সম্পূর্ণ সত্যি পায়, কিন্তু মহিলাদের ক্ষেত্রে হিন্দু আইন অনুযায়ী জীবন সত্ত্বে পায়। তো জীবন সত্য মানে কি, উনি লাইফ লং এই সম্পত্তিটা ভোগ দখল করবেন। ইচ্ছা করলে বিক্রি করতে পারবেন না, ইচ্ছা করলে বন্ধক রাখতে পারবেন না, কাউকে দিয়ে দিতে পারবেন না, দান করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, না, যার কাছ থেকে পেয়েছিল তার কাছে ব্যাক করে সম্পত্তি। ব্যাক করার পরে, যেমন মনে করেন সে যদি মারা যায়, এই 20% ব্যাক করবে গণেশ রায়ের কাছে। তখন এই গণেশ রায়ের কাছে যে 20%ই করলো, তখন দেখতে হবে তারা যদি থাকে জীবিত, তখন তাদের মধ্যে এটা 2 ভাগ হয়ে চলে আসবে। আমি এই ধরনের আমি এই দিতাছি। হ্যাঁ, মানে মানে গণেশের কাছ থেকে সরাসরি 20 করে, আর মাতার অংশটা যে ব্যাক করলো, এরপর মানে পুনরায় বন্টনে আবার 10% করে। হ্যাঁ, আচ্ছা, আমি এই ধরনেরই আমি সাজাইতেছি। পুত্র জীবিত অবস্থায় তার পুত্র পাবে। হ্যাঁ, পুত্র যদি জীবিত অবস্থায়, হ্যাঁ, পুত্র পৌত্র প্রপৌত্র মানে সিরিয়াল 4 পর্যন্ত আপনার দেখতে হবে। যদি থাকে, এরপরে মানে 5 থেকে 53 পর্যন্ত বঞ্চিত হবে। তা আপনি কি বলতে চাচ্ছেন? পৌত্র, হ্যাঁ, এখানে যেমন 1 মৃত পুত্রের 2 পুত্র, হ্যাঁ হ্যাঁ, এই পুত্র জীবিত না জীবিত হয়, হ্যাঁ, জীবিত হইলে পুত্রের ভাগে আসতো। না না না, মানে আপনার ওয়ারিশ তারাই হবে মৃতের ওয়ারিশ। মৃতের যারা আছে উত্তরাধিকারী, তারাই হয় মানে আপনার ওয়ারিশ। তাই এখন মনে করেন যে মৃত পুত্রের পুত্র যদি এখন মৃত না থাকতো, আপনার প্রশ্ন হইলো যে নাই, না, সে মানে পাবে না, কারণ তার সপিন্ড তালিকায় তো তখন তার এই অবস্থান চলে যাবে দূরে। বুঝেন না কথাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তার ভাগে পৌত্র অংশটা পাচ্ছে, মানে পিতার কারণে। আচ্ছা, মৃত নারায়ণ চন্দ্র দাস। আচ্ছা, তার আছে মনে করি 1 কন্যা, মানে আচ্ছা 1 পুত্র, মানে 1 কন্যা আছে এবং সে তার 1 পুত্র আছে। আমি বিষয়টা তো ভিন্নভাবে বুঝাবো, এই জন্য আমি লিখতেছি। আচ্ছা, তারপরে আরেক কন্যা আছে, তার 1 কন্যা,
এক কন্যা আছে নিঃসন্তান, কারণ কন্যাদের সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে শর্ত আরোপ করা আছে, এই জন্য এগুলো লিখতে হইতেছে। আচ্ছা, আচ্ছা, এদিকে দিয়া দেই এক স্ত্রী দিয়া দেই, আর এদিকে দিয়া দেই মৃত ব্যক্তির মাতা আছে, জমি 30%। আচ্ছা, তাহলে কন্যা দেখা যায় 3 জন আছে, আর 3 জনের 3 অবস্থা, তারপরে স্ত্রী আছে, মাতা আছে। কন্যাদের এই যে সন্তান আছে বা নাই, পুত্র আছে বা নাই, এগুলো কেন লিখলাম? কারণ কন্যাদের ক্ষেত্রে মানে হিন্দু আইনে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে কন্যাদের ক্ষেত্রে 5 নম্বর সপিন্ডের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা আছে সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে। কি শর্ত? যে কন্যার যদি কোনো পুত্র সন্তান না থাকে তাহলে সে কিন্তু সম্পত্তি পাবে না, হিন্দু আইন অনুযায়ী সম্পত্তি পাবে না। মানে শর্ত হচ্ছে তার পুত্র থাকতে হবে, কন্যার পুত্র থাকতে হবে। তো এই জন্য মানে আপনার যারা নিঃসন্তান অথবা শুধু কন্যা আছে তাদের কি ব্যবস্থা? এরকম ক্ষেত্রে কন্যাদের একটা অপশন আছে, সেটা হইলো সে যদি মানে কোন মানে অন্যের পুত্রকে দত্তক নিয়ে আসে, তাহলে দত্তকে পুত্রের কারণে সে আবার সম্পত্তি পাবে। মানে হিন্দু আইনে দত্তক পুত্র নিজের পুত্র হিসাবে গণ্য হয়। মানে একজন অন্যের পুত্রকে যখন সে নিজে দত্তক নিয়ে আসলো তখন যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে একটা মানে একটা পূজার অর্চনা যজ্ঞ করে একটা ডিক্লারেশন দিতে হয়। বর্তমান যুগে তো নোটারি পাবলিকের বরাবর ডিক্লারেশন দেয়, যে অমুকের পুত্র আজ আমার বংশের মানে আমাদের উত্তরাধিকারী হিসেবে গণ্য হবে, এই মর্মে আপনার নোটারি পাবলিকের বরাবর ঘোষণা দেয়। আর যজ্ঞ অনুষ্ঠান তো লাগবেই, ঠিক আছে? তো আপনার যেই পুত্রটাকে দত্তক গ্রহণ করলো, মানে ওই দত্তক গ্রহণের পর যজ্ঞ অনুষ্ঠানের পর থেকে এই বংশের হিসাবে সে গণ্য হবে এবং সে নিজ পুত্রের মতোই গণ্য হবে। এটা ওই যে দত্তক পুত্র আর হিসাবে গণ্য হবে না, পালক পুত্র, যেটা পালক নিয়ে আসে, আমাদের সমাজে বলে পালক, ঠিক আছে? তো এখন এই জন্য দেখবেন যে হিন্দুদের মধ্যে দত্তক প্রথাটা বেশি, কারণ যে সকল ধনী পরিবার, হিন্দু পরিবার, ধনী পরিবারের মধ্যে সম্পদের একটা ব্যাপার রয়ে গেছে। তো সম্পদের ব্যাপার থাকাতে আপনার দেখা যায় যে ধনী পরিবারে এই দত্তক প্রথাটা বেশি, অন্যের পুত্রকে দত্তক নিয়ে আসে। তো যাই হোক, তো এখন তাহলে মানে মহিলাদের ক্ষেত্রে শর্ত আরোপ কি? পুত্র থাকতে হবে, সেটা নিজের পুত্র হোক আর দত্তক পুত্র হোক, থাকতে হবে। নিঃসন্তান কন্যা বা যে সকল কন্যার শুধু কন্যা আছে তারা পাবে না। আচ্ছা, তো যাই হোক, এখানে আমরা দেখি কি অবস্থা। তাহলে সপিন্ডের তালিকা কন্যাদের অবস্থান কি? 5। স্ত্রী 4, এটা মনে রাখবেন সবসময়। মাতা 8, মাতা কত? 8। অবিবাহিত কুমারী, আচ্ছা দেওয়া যাবে। আমি চাইছিলাম এটা পরে দেওয়ার জন্য, কিন্তু চাচ্ছেন এখনই। আচ্ছা, এক কন্যা, এক কন্যা কুমারী। আচ্ছা, এক কন্যা কুমারী, তাহলে সেও যেহেতু কন্যা তা সে সপিন্ডের তালিকায় 5। আচ্ছা, তাহলে আমরা ওয়ারিসদেরকে চিনলাম যে এইখানে সপিন্ডের তালিকায় কার অবস্থান কত, ধারাবাহিকভাবে আমরা চিনলাম। তাহলে 1 থেকে 4 পর্যন্ত ওয়ারিস আছে কিনা, উত্তরাধিকারী আছে কিনা? আছে। তাহলে স্ত্রী একাই 16 আনা পাচ্ছে এই সম্পত্তি, 30%। সে কিভাবে পাবে? জীবন সত্ত্বে, জীবন সত্ত্বে, জীবন সত্ত্বে।
এখন স্ত্রী যতদিন জীবিত থাকবেন লাইফ লং উনি এটা ভোগ দখল করবেন। ইচ্ছা করলে বিক্রি করে দিতে পারবেন না, বা হ্যান্ড ওভার করে দিতে পারবেন না, দান করতে পারবেন না, উইল করতে পারবেন না, বা বন্ধক রাখতে পারবেন না। যদি করতে হয় আদালতের একটা অনুমোদন লাগবে। তো আপনার ওই ক্ষেত্রে আদালতের অনুমোদন লাগার ক্ষেত্রে তার ভাবি উত্তরাধিকারীদের প্রয়োজন হবে। আদালতে ভাবি উত্তরাধিকারী কারা? যারা এই স্ত্রী মারা গেলে এই সম্পত্তি যারা পাবে, অর্থাৎ এই নারায়ণচন্দ্র দাসের সম্পত্তি যে সকল উত্তরাধিকারী পাবে তারা হচ্ছে ভাবি উত্তরাধিকারী। তো ওই রকম ক্ষেত্রে ভাবি উত্তরাধিকারীর প্রয়োজন হবে। তো ভাবি উত্তরাধিকারীদের মানে সাক্ষ্য লাগবে, যে মানে আদালতে বলতে হবে যে হ্যাঁ মানে কি কারণে তার সম্পত্তি বিক্রি করার প্রয়োজন হবে। যে মানে মৌলিক কারণে হতে পারে, ধর্মীয় কারণে হতে পারে। মৌলিক চাহিদার মধ্যে যেমন চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থান। আর ধর্মীয় কারণ হইলো প্রত্যেকটা ধর্মের ধর্মীয় কারণ আছে। যেমন মনে করে সে শ্রাদ্ধ করবে, মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করবে, বা ওই যে তাদের যে গয়া কাশী বৃন্দাবন ভ্রমণ করবে, অথবা মানে তাদের পূজা অর্চনা বা যজ্ঞ অনুষ্ঠান করবে। এই ধরনের ধর্মীয় কোনো আচার অনুষ্ঠান করার জন্য টাকার দরকার। এই মুহূর্তে যদি ভাবি উত্তরাধিকারীরা সম্মতি দেয় এবং আদালতে বলে যে হ্যাঁ মানে তার দরকার, তাহলে আদালতে ওইখানে ভাবি উত্তরাধিকারীদের এদের মাধ্যমেই জানতে চাবে যে কত টাকা দরকার আর কতটুকু জমি বিক্রি করলে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক ততটুকুই আদালত অনুমোদন দিবে। হ্যাঁ, আচ্ছা। তো যাই হোক, তো আপনাকে নতুন মনে হচ্ছে আপনি আইনজীবী? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, যে গত ক্লাসে ভর্তি হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না গত ক্লাসে ভর্তি হয়েছে না, ফাদার লাইনে ভর্তি করে দিয়েছে। আচ্ছা, তো যাই হোক, তো আপনার তাহলে জীবন সত্তার বিষয়টা বুঝলাম। আচ্ছা, তাহলে এখন এই পুরো সম্পত্তি ডেকে পাচ্ছে স্ত্রী জীবন সত্ত্বে। এখন মনে করেন নারায়ণচন্দ্র সরকার মারা গেছিল, মনে করেন 10-10 মনে করেন 90 সনে মনে করেন মারা গেছে। হ্যাঁ, আচ্ছা, তা 10-10-90 মারা গেছিল। এখন স্ত্রী আইসা মারা গেল মনে করেন যে আপনার 15-10-2001। আচ্ছা, তাহলে এই মুহূর্তে কি হবে? এই সম্পত্তিটা পুরা টোটাল যে 30% যে স্ত্রী জমি পাইলো, এই যে 30%, এই 30% জমিটা কি হবে? ব্যাক করবে নারায়ণচন্দ্রের কাছে। কোথায় যাবে? নারায়ণচন্দ্রের কাছে। তো এরপরে এই সম্পত্তিটা কন্যাদের কাছে চলে আসবে। তাহলে কন্যাদের কাছে যখন চলে আসবে, কন্যাদের কাছে সম্পত্তি এখানে কন্যাদের পাইতে হলে বা কন্যাদের ক্ষেত্রে ওই যে কি বললাম যে কিছু শর্ত আরোপ করা আছে। 1 নাম্বার দাবি হইল কুমারী কন্যার দাবি সবার আগে। মানে মহিলাদের মধ্যে, কন্যাদের মধ্যে 5 নাম্বার স্বপিন্ডদের মধ্যে যখন কোনো সম্পত্তি বন্টন করবেন, প্রথমেই দেখতে হবে যে কন্যা কুমারী আছে কিনা। যদি কুমারী কন্যা থাকে তাহলে তার দাবি সবার আগে। কুমারী না থাকলে তখন পুত্রবতী কারা? পুত্রবতী বলতে যাদের পুত্র সন্তান আছে। হ্যাঁ, কুমারী কন্যা না থাকলে পুত্রবতী যারা তারাই শুধু পাবে। পুত্রবতীর মধ্যে নিষ্পুত্র হোক আর দত্তক পুত্র হোক। ওয়ালাইকুম আসসালাম, বসেন। বিদ্যুৎ নাই, দুঃখিত। তো আপনার এই ব্যাগটা সরাই দেন, ব্যাগটা সরাই দিয়ে আপনি এখানে বসেন, পিছনে দিয়ে দেন ব্যাগ। তো আপনার তাহলে 1 নাম্বার মানে কন্যাদের ক্ষেত্রে 1 নাম্বার কি কুমারী কন্যার দাবি সবার আগে। কুমারী কন্যার দাবি সবার আগে। কুমারী কন্যা না থাকলে পুত্রবতীরা শুধু পাবে। এখন কুমারী কন্যা যদি থাকে, একজন হলে একাই সে জীবন সত্ত্বে ভোগ দখল করবে। যদি 2 জন থাকে তাহলে ওই সম্পত্তি 2 ভাগ হয়ে যাবে। 2 ভাগের 1 ভাগ প্রত্যেকে পাবে জীবন সত্ত্বে, অর্থাৎ যতজন তত ভাগ হয়ে যাবে। ওই সম্পত্তিটা জীবন সত্ত্বে তারা ভোগ দখল করবে। তবে কুমারী কন্যার তো একসময় বিয়ে হবে, তাই না? কিন্তু বিয়ে হইলে সম্পত্তি
পাবে না। যখন সম্পত্তি বন্টন হয়েছিল সে জীবন সত্ত্বে পেয়েছে, অর্থাৎ লাইফ লং উনি যতদিন জীবিত থাকবেন ততদিন উনি ভোগ দখল করবেন। উনি মারা যাওয়ার পরে এই সম্পত্তি যার কাছ থেকে পেয়েছিল তার কাছে আবার ব্যাক করবে, অর্থাৎ মূল যার সম্পত্তি, হ্যাঁ, যিনি নারায়ণ, হ্যাঁ, নারায়ণের কাছে ব্যাক করবে। তখন দেখতে হবে নারায়ণের ওয়ারিশ আবার কে কে আছে জীবিত। আচ্ছা, তো এইখানে এখন 2001 সনে মারা গেল কে? স্ত্রী মারা গেল। স্ত্রী যে মারা গেল এই সম্পত্তি গিয়ে ব্যাক করলো কোথায়? নারায়ণ চন্দ্রের কাছে ব্যাক করলো। তাহলে এই যে 30% জমি নারায়ণের কাছে ব্যাক করলো, তাহলে এবার দেখতে হবে যে নারায়ণ চন্দ্রের কাছে যখন ব্যাক করলো তখন দেখতে হবে যে নারায়ণ চন্দ্রের কে কে ওয়ারিশ আছে। দেখা গেল কন্যা আছে 4 জন, কয়জন? 3 জন, 4 জন, এর মধ্যে আছে একজন কুমারী। তাহলে কুমারী কন্যা আবার 16 আনা পেয়ে গেল। এই 30% জমি এই কুমারী কন্যাই এখন কি ভোগ দখল করবে। কতদিন? জীবন সত্ত্বে। এখানে লিখে রাখতে হবে যে জীবন সত্ত্বে, জীবন সত্ত্বে। তাহলে জীবন সত্ত্বে উনি পেলেন। তাহলে এই যে জীবন সত্ত্বে পেলেন, এখন উনি কে? হ্যাঁ, এই কুমারী থাকুক আর না থাকুক, যখন পেয়েছে তখন কুমারী ছিল, এরপরে থাকুক আর না থাকুক লাইফ লং উনি ভোগ করবেন। এখন মনে করেন কুমারী কন্যা, মনে করেন যে এই যে গত আন্দোলনে মনে করেন মারা গেল, হ্যাঁ, জুলাইতে মারা গেল। এখন মনে করেন যে কুমারী কন্যা সে মারা গেল, মনে করেন 15/7/2024 মারা গেল, জুলাই আন্দোলনে মনে করেন মারা গেল। তো এখন এই সম্পত্তি কি হবে? এখন এইটা আবার নারায়ণের কাছে ব্যাক করবে। তাহলে নারায়ণের কাছে যখন ব্যাক করলো তখন কন্যা কয়জন আছে? কারণ সে তো আউট হয়ে গেছে, তাই না? এখন 3টা কন্যা। এখন এই 3 কন্যার মধ্যে পুত্রবতী কে আছে? হ্যাঁ, এখন ওই যে একটা কন্যা, আরেকজন শুধু কন্যা, আরেকজন নিঃসন্তান। তাহলে এই 2 জন কি পাচ্ছে না, এই 2 জন পাচ্ছে না। তাহলে এই সম্পত্তি 16 আনা কোথায় চলে আসলো? 16 আনা চলে আসলো এই কন্যার কাছে। এই 30% এই কন্যা জীবন সত্ত্বে পেয়ে গেল। তাহলে এই জীবন সত্ত্বে যে পেয়ে গেল, উনি যখন আবার মারা যাবে তখন এই সম্পত্তি কই যাব? তার এটা নারায়ণের কাছে ব্যাক করবে। তখন নারায়ণের কে আছে? তখন এক মৃত কন্যার এক পুত্র, মানে কি দৌহিত্র, যার সপিণ্ড তালিকায় হলো 6। সপিণ্ডের তালিকায় এই যে এই কন্যার পুত্র কি? নারায়ণের দৌহিত্র। তাহলে দৌহিত্র হলো সপিণ্ডের তালিকায় 6 নাম্বার সপিণ্ড। তখন সে কি পুরুষ না? পুরুষের কাছে সম্পত্তি যখন চলে গেল তখন আর এটার জীবন সত্ত্বে থাকবে না, সে সম্পূর্ণ সত্ত্বেই পেয়ে গেল। জি, হ্যাঁ, হ্যাঁ, নারায়ণের মনে করেন যে কুমারীর কাছে যখন আপনি চলে গেল, নারায়ণের কোনো ওয়ারিশ নাই, তখন দেখতে হবে যে অন্য যে আরো আছে, মানে 53 জন ধারাবাহিক ভাবে আপনি খুঁজবেন। বুঝলেন না? কোথায় 8 পর্যন্ত আছে, 9, 10 আছে কিনা এইভাবে ধারাবাহিক ভাবে আগাইতে হবে। জি জি জি, ধারাবাহিক ভাবে আগে যাকে পাবেন, আগে সপিণ্ডের তালিকায় ধারাবাহিক আগে যে আছে সেই পেয়ে যাবে। আপনাকে খেয়াল করতে হবে যে হিন্দু আইনে 1 থেকে 4 পর্যন্ত কেহ আছে কিনা। 1 থেকে 4 পর্যন্ত যদি থাকে এর মধ্যে সম্পদ বন্টন হয়ে যাবে, পুরুষ হোক আর নারী হোক বন্টন হয়ে যাবে, সমানে বন্টন হয়ে যাবে। 4 পর্যন্ত না থাকলে 5 নাম্বারের মধ্যে বন্টন হবে, সেটা মহিলা, সেটা জীবন সত্ত্বে। আর মহিলাদের ক্ষেত্রে শর্ত আরোপ করা আছে, কন্যাদের ক্ষেত্রে শর্ত আরোপ করা আছে। তো মহিলারা যারাই পাবে জীবন সত্ত্বে পাবে, কন্যাদের মধ্যে মানে এর মধ্যে জীবন সত্ত্বে পাবে, পাশাপাশি মানে দেখতে হবে কুমারী আছে কিনা, তারপরে কুমারী না থাকলে পুত্রবতী আছে কিনা। পুত্রবতী পেয়ে গেলে তারপরে এই পুত্রবতী কন্যা যখন মারা যাবে এই সম্পত্তি যার কাছ থেকে পেয়েছিল তার কাছে ব্যাক করবে। তারপরে দেখতে হবে যে ওই যে নারায়ণের, এই যে এখানে নারায়ণের সপিণ্ডের তালিকার মধ্যে যেই কন্যা পুত্রবতী ছিল সেই দৌহিত্র বেঁচে আছে কিনা। যদি বেঁচে থাকে ওই দৌহিত্রই 6 নম্বর সপিণ্ড পেয়ে যাবে।
6 নম্বর স্বপিন্ড নাই, তাহলে 7 নম্বর স্বপিন্ড পাবে, 7 নাই 8 পাবে, 8 নাই 9 পাবে। যে স্বপিন্ডর তালিকায় আগে আছে সেই পেয়ে যাবে, অবশিষ্ট স্বপিন্ডরা বঞ্চিত হবে। বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ, কোনটা 5 নাম্বার স্বপিন্ড? এইটা? হ্যাঁ, তার শুধু কন্যা আছে। হ্যাঁ হ্যাঁ, নারায়ণ গেছে, চলে গেল। 5 নাম্বার বলতে এই যে 5টা মানে কন্যা আছে, কিন্তু কন্যাদের ক্ষেত্রে যে আবার শর্ত আরোপ করা আছে যে পুত্রবতী হইতে হবে, পুত্রবতী না হলে সে পাবে না। বুঝতে পারছেন? তখন কি হবে? আপনার মনে করেন যে এখানে কুমারী নাই, তো এই যে পুত্রবতী, পুত্রবতী মনে করেন পুত্র আছে, নারায়ণের কাছে ব্যাক করলে এই যে মহিলার যে পুত্র আছে তার কাছে আবার চলে আসবে দৌহিত্র 6 নাম্বার স্বপিন্ড। না থাকলে আবার দেখতে হবে যে 7 নাম্বার স্বপিন্ড আছে কিনা। এবার ধারাবাহিক 53 পর্যন্ত আগাইবেন। স্বপিন্ডের তালিকায় তো 53 পর্যন্ত সিরিয়াল আছে, আপনি আগাইবেন কোন ওয়ারিশকে পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জীবন সত্ত্বে না না না, যার কাছ থেকে পেয়েছিল তার কাছে ব্যাক করবে আগে। ব্যাক করার পরে তখন দেখতে হবে যে কারা জীবিত ওয়ারিশ আছে। জীবিত ওয়ারিশদেরকে তখন স্বপিন্ডের তালিকা অনুযায়ী ধারাবাহিক নাম্বারিং করবে। অর্থাৎ মানে এই যে পুত্র আছে তার কাছে সরাসরি সম্পত্তি যাবে না, হ্যাঁ ঘুরে আসবে। এটা হলো নিয়ম, মানে যার কাছ থেকে পেয়েছিল তার কাছে ব্যাক করবে, কারণ জীবন সত্ত্বে সে পেয়েছিল, এই জন্য সরাসরি যাবে না। না, এটা ঘুরে আসলো মানে এখানে আসবে। এখন মনে করেন এতদিন এই যে এক কন্যার আরেকটা সন্তান হয়ে যেতে পারে, পুত্র হয়ে যেতে পারে, নিঃসন্তান দত্তক নিতে পারে। যদি নিঃসন্তান যদি দত্তক পুত্র নেয় তখন সম্পত্তিটা আবার কি এইটা যখন ব্যাক করলো তখন 2 ভাগ হয়ে যাবে। মানে দৌহিত্র 2 জন, দৌহিত্র যতজন তত ভাগ হবে, 2 জন হলে 2 জন, 3 জন হলে 3টা ভাগ হবে, প্রত্যেকে 3 ভাগের 1 ভাগ, 4 জন হলে প্রত্যেকে 4 ভাগের 1 ভাগ। বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ইচ্ছে করলে তো বিক্রি করতে পারবে না। তখন কি শুনলেন যে মহিলা যারাই সম্পত্তি পাবে, হিন্দু আইনে মহিলা যারাই সম্পত্তি পাবে, সে কন্যা হোক, স্ত্রী হোক, মাতা হোক, মাতামহী, পিতামহী, যাই হোক, মানে যারাই পাবে জীবন সত্ত্ব পাবে। জীবন সত্ত্ব মানে হলো তার সত্ত্ব সীমিত, শুধু লাইফ লং ভোগ দখল করতে পারবেন, এটার আয় খাইতে পারবেন। হ্যাঁ, এটার আয় খেয়ে জীবন ধারণ করতে পারবেন। হ্যাঁ, ইচ্ছা করলে বিক্রি করে দিতে পারবেন না। যদি বিক্রি করতে হয় মানবিক কারণে বা ধর্মীয় কারণে, আর সেইটা আদালতের রায় লাগবে। আদালত দেখবেন তার কত টাকার দরকার, তার এটা বৈধ কিনা বিক্রি করাটা, এবং কতটুকু বিক্রি করলেই হয়। এই ক্ষেত্রে ভাবি উত্তরাধিকারী লাগবে, অর্থাৎ উনি মারা গেলে এই সম্পত্তি যারা পাবেন, যেমন এই যে এই পুত্র মনে করেন লাগবে, বুঝতে পারছেন তো, কাজে ভাবি উত্তরাধিকারী তো যার যার স্বার্থই দেখবে। হ্যাঁ, তো একবারে বেশি বিক্রি পুরোটাই বিক্রি করতে দিবেন না, আর আদালত ওই ধরনের কাজও করবেন না। বুঝতে পারছেন? আদালতের রায় লাগবে, একটা অনুমোদন লাগবে। আচ্ছা, তো হিন্দু আইন আপনারা মনে করেন যে একেবারে খুব জটিল না, মুসলিম লয়ের মতো জটিল না। হ্যাঁ, মুসলিম লয়ের থেকে অনেক সহজ, খ্রিস্টান ল আরো সহজ। হ্যাঁ, খ্রিস্টান ল আরো সহজ। মানে আপনার এখানে তো নির্দিষ্ট অংশ নাই, সব সমহারে, যারা পাবে সমহারে পাবে। হ্যাঁ, তো যার কারণে অনেক সহজ। হ্যাঁ, হিন্দুরা টাকা দিবে বেশি। হিন্দু আইন সুবিধাও আবার কিছু ঝামেলাও আছে। ঝামেলা হইল মানে আরেকটা সম্পত্তি আছে স্ত্রীদের নিজস্ব সম্পত্তি, এটা তো উত্তরাধিকারী সম্পত্তি। আরেকটা হলো মহিলাদের নিজস্ব সম্পত্তি, যাকে বলে স্ত্রী ধন। বুঝতে পারছেন? এই সাইলেন্ট প্লিজ, কি বলছি, যেটা তো মানে উত্তরাধিকারী সম্পত্তি,
হ্যাঁ, বন্টন। কিন্তু হিন্দু আইনে আরেকটা ঝামেলা আছে, সেটা হইলো যে মহিলাদের নিজস্ব সম্পত্তি, যেটা উত্তরাধিকারী না, মহিলাদের নিজস্ব সম্পত্তি। আর এই সম্পত্তি 4 ধরনের হয়। স্ত্রী ধনের সম্পত্তি 4 ধরনের হয়, বুঝতে পারছেন? তো এখন মনে করেন যে ওই স্ত্রী ধনের নিজস্ব সম্পত্তি হইলে সেটার বন্টন আবার গিয়া কি ভিন্ন পরিস্থিতি হবে, যে এটা শুল্ক কিনা, অনাদেয়ক কিনা, এটা যৌতুকের সম্পত্তি কিনা, না অযৌতুকের সম্পত্তি। মানে মহিলাদের নিজস্ব সম্পত্তি 4 ধরনের স্ত্রী ধন। একটা হলো শুল্ক, আরেকটা হলো অনাদেয়ক, আরেকটা হলো যৌতুক, আরেকটা হলো অযৌতুক। তাহলে শুল্ক মানে কি? পণ। অর্থাৎ আগে পণ দিয়ে বিয়ে করতো, শুনতেন না? হ্যাঁ, একটা যেটা মনে করেন যে পণ, মানে ওই পণের বিনিময়ে যেটা আপনি করতে, পণের মধ্যে অনেক সম্পত্তি পাইতো, সোনাদানা পাইতো, টাকাও পাইতো। ওই টাকা দিয়ে যদি জমি কিনা থাকে, সেটা ওই পণের সম্পত্তি। ওই, বুঝতে পারছেন? আরেকটা হলো অনাদেয়, অর্থাৎ যৌতুক অনা, অযৌতুক অনা, শুল্ক অনা, সেই ধরনের সম্পত্তি হলো অনাদেয়। আর যৌতুক তো বুঝিওই, বিয়ের সময় নির্দিষ্টই করছে যৌতুক, যে মানে মহিলাদেরকে, এখন তো উল্টা হয়ে গেছে যৌতুকটা, এখন ছেলেদেরকে দিতে হয়। হিন্দু আইনে বলতেছে যে মহিলাদেরকে দিতে হবে যৌতুক। আগে মুসলমানদেরও আছে, যেটা মুসলমানদেরকে দেনমোহর দিয়ে তারপরেই করতে হবে, তাই না? কিন্তু এখন কি উল্টা, যৌতুক দেওয়া আগে। হ্যাঁ, তো এটা উল্টা হয়ে গেছে, হিন্দুদের মধ্যে উল্টা হয়ে গেছে, ছেলেদেরকে যৌতুক দেয়। আসলে হলো যৌতুক প্রথা হলো মেয়েরা পাবে, যে বিয়ের আগে মেয়েকে আপনি কত দিতে পারবেন, সোনা দানা হইলে কত ভরি দিবেন বা কত গ্রাম দিবেন, আপনার জমি হইলে কতটুকু জমি দিতে হবে, টাকা দিলে কতটুকু দিতে হবে। তাহলে এগুলো হলো যৌতুকের সম্পত্তি। আর অযৌতুক, অযৌতুক হইলো মনে করেন যে মহিলার নিজস্ব উপার্জিত, মহিলার নিজস্ব উপার্জিত, সে চাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে, হ্যাঁ, বা যে কোনো ভাবে সে অর্জন করছে। ধরেন না, অন্যের সম্পত্তি জবরদখলি করছে, বা সরকারি সম্পত্তি জবরদখল করে সে মালিক হয়ে গেছে কোনো কারণে, বা লিজ নিছে, বন্দোবস্ত নিছে, কিনছে, দান পাইছে। হ্যাঁ, তাহলে এগুলো কি? অযৌতুক। এগুলো কি? অযৌতুক। তাহলে অযৌতুকের যে সম্পত্তিগুলি, এগুলোর বন্টনের নিয়ম একটা। হ্যাঁ, তারপরে মনে করেন যৌতুকের সম্পত্তি কারা পাবে, কোন কোন ওয়ারিশরা পাবে, অযৌক্তিক সম্পত্তি কারা পাবে, তারপরে শুল্কের সম্পত্তি কারা পাবে, অনাদায়িকের সম্পত্তি কারা পাবে, এটা লিস্ট আছে। হ্যাঁ, ওইটা হিন্দু লয়ার যাদেরকে নোট দিছি আগে, যারা পাইছেন, যারা 16 নাম্বার বেচে ফিল্ডে চলে যাবেন, তারা তো নোট পাইছেন। আর যারা পান নাই পেয়ে যাবেন। হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপে আজকে দিয়ে দিব এখন, আর পাশাপাশি এটা ফটোকপি করে রাখবো, আগামী ক্লাসে পেয়ে যাবেন। আমি অসুস্থ হয়ে গেছিলাম। আচ্ছা, তো যাই হোক, তাহলে এই যে স্ত্রী ধনের ক্ষেত্রে অনেক সম্পত্তি স্ত্রী ধন আপনাকে হঠাৎ করে ফারাজ করতে হবে, তাহলে আপনাকে মানে ফারাজ করতে গিয়ে যদি মহিলার সম্পত্তি হয়, আপনাকে সতর্ক করতে হতে হবে যে মহিলার সম্পত্তি যে বন্টন করব, তাহলে মহিলা কিভাবে পেয়েছিল, এটা কি উত্তরাধিকার সূত্রে পেয়েছিল? উত্তরাধিকার সূত্র হইলে তখন যেটা করলাম। আর স্ত্রী ধন যদি হয়, তাহলে এটা মহিলাদের নিজস্ব সম্পত্তি, তাহলে নিজস্ব সম্পত্তির বন্টনের ক্ষেত্রে ওয়ারিশ ভিন্ন ভিন্ন। তাহলে ওয়ারিশের ওই তালিকা আপনাকে দেখতে হবে আর দিতে হবে, যে আগে আছে সেই পেয়ে যাবে। মানে স্বপেন্দ্র তালিকার মতে যে আগে আছে সে পেয়ে যাবে। ওইখানে এই শর্ত নাই যে 1 থেকে 4 পর্যন্ত, বা কন্যা থাকলে কন্যা পাইবো, পুত্র থাকতে হবে, এরকম কোনো শর্ত নাই এখানে। এখানে মহিলা হোক কন্যা হোক সকলেই মানে মানে সমহারে পেয়ে যাবে স্ত্রী ধনের ক্ষেত্রে। স্ত্রী ধনের ক্ষেত্রে সুবিধা হইলো যে বাছাবাছি নাই, যে সম্পত্তি আগে আছে তারা পেয়ে যাবে, সেটা মহিলা হোক পুত্র হোক, আর সেটা সমহারে পেয়ে যাবে, আর বঞ্চিত হবে না। একই যদি ক্যাটাগরি থাকে, পুত্র কন্যা একই ক্যাটাগরি থাকে, বুঝতে পারছেন? আচ্ছা, ওটা নোটটা দেওয়ার পরে পরে আবার আমি পরবর্তীতে আবার আমি আলোচনা করব। যারা নোট পেয়েছেন তারা পড়বেন, আর নোটের আমি আজকে হোয়াটসঅ্যাপে এখন এই মুহূর্তে দিয়ে দিব। আর মনে করেন যে আপনার নোট ইনশাল্লাহ পেয়ে যাবেন।
তো যাই হোক, হিন্দু লটা দিচ্ছেন, গ্রুপে দিচ্ছেন মাত্র, আচ্ছা ঠিক আছে, গ্রুপে দিয়ে দেওয়া হয়ে গেছে আপনার গ্রুপে। আপনার তো মনে হয় অ্যাডমিন না? হ্যাঁ, তো ওই যে এখন আপাতত কি করে নেন, তাদেরকে অ্যাড করে নেন। এই আপনি, এই ম্যাডাম আপনি অ্যাড হয়েছেন? আপনি তো ভর্তি হন নাই না? আজকে ভর্তি হয়ে যান। হ্যাঁ, তো আপনি, হ্যাঁ ওনার সাথে অ্যাড হয়ে গেছেন, অ্যাড হয়েছেন এই কামাল সাহেব? হ্যাঁ, তো অ্যাড হয়ে যান। অ্যাড হয়ে গেলে আপাতত যেগুলো আছে হয়ে যাবেন। এরপরে ওনারা যখন আবার বের হয়ে যাবে, ওনারা আবার বের হয়ে যাবে, ফিল্ড ওয়ার্কে চলে যাবে। এরপর 13 পর থেকে যারা আছেন সবাই আলাদা গ্রুপ হয়ে যাবে। আপনাদের মানে এই যে আপনারা এই বিদ্যাটা শিখতে আসছেন, এই বিদ্যাটা অনেকগুলো বিষয়ের সমষ্টি, অনেকগুলো বিষয়ের সমষ্টি। আপনার দেখেন যে ফারাজ বিদ্যা জানতে হবে, তারপর সেটেলমেন্ট বিদ্যা জানতে হবে। সেটেলমেন্ট বিদ্যা কোনগুলি? পর্চা খতিয়ান সংক্রান্ত যে সকল বিষয়, পর্চা সংক্রান্ত, রেকর্ড সংক্রান্ত যে সকল বিষয়, তারপরে সার্ভে সংক্রান্ত বিষয় জানতে হবে, অর্থাৎ ভূমি জরিপ, সেটেলমেন্ট ছাড়া যে সকল বিষয় সার্ভেয়াররা যেগুলো করেন, জমির যে সকল আপনার জ্যামিতিক বিদ্যা, পরিমিতি, ত্রিকোণমিতি, হ্যাঁ এগুলো মানে সার্ভে সংক্রান্ত বিষয়গুলো জানতে হবে। তারপরে কি ভূমি ব্যবস্থাপনার বিষয়গুলো জানতে হবে, ভূমি ব্যবস্থাপনার বিষয়গুলো জানতে হবে। ভূমি ব্যবস্থাপনার গুলি কোনগুলি? যেমন খারিজ সংক্রান্ত বিষয়, তারপর খাজনা সংক্রান্ত যে সকল বিষয়, হ্যাঁ ভূমি অফিসের যে সকল কাজ কারবার, এগুলো কি ভূমি ব্যবস্থাপনার বিষয়। তো আপনার তারপরে আর কি জ্ঞান লাগবে? যেমন দলিল সংক্রান্ত বিষয়, দলিল সংক্রান্ত বিষয়। বৃষ্টিটা হওয়াতে ভালো হয়েছে, একটু ঠান্ডা লাগবে। তো আপনার দলিল সংক্রান্ত বিষয়, আপনার দলিল দস্তাবেজ আপনাকে দিবে, দিয়ে বলবে সার্ভেয়ার সাহেব মাইপা দেন। হ্যাঁ, সার্ভেয়ার সাহেব মাইপা দেন জমিটা। এখন দলিলগুলি বুঝতে হবে, জানতে হবে, চিনতে হবে। তারপরে আপনার দলিলে কি লেখা আছে সে অনুযায়ী, চৌহদ্দি অনুযায়ী সম্পত্তি দিতে হবে। হ্যাঁ, চৌহদ্দি কি আছে, ওই প্রত্যেকটা দলিলে চৌহদ্দি আছে, কিন্তু ওই চৌহদ্দি অনুযায়ী, ওই সাইড অনুযায়ী আপনাকে জমি মাইপা দিতে হবে। এই একটা জমির মধ্যে একটা সাইডে মাইপা দিলেই হবে না। বিক্রেতা কোন অংশ, কোন পাশ থেকে বিক্রি করছে, তার যে চৌহদ্দি দেওয়া আছে, চৌহদ্দি মানে কি একটা জমির যে চতুর সীমানা, হ্যাঁ তো চতুর সীমানায় কারা আছে সেগুলো উল্লেখ আছে। সেই অনুযায়ী আপনাকে কি চৌহদ্দি অনুযায়ী মেপে দিতে হবে আপনাকে। তাহলে চৌহদ্দি অনুযায়ী মাপতে হলে আপনার দেখতে হবে যে জমির যে আকৃতি, জমির সকল আকৃতি কি একরকম? একরকম না। এখন উনি যে দিকটা বিক্রি করছে আইল হলো বাঁকা, আইল হলো বাঁকা। এখন মনে করেন এরকম একটা জমি, এই দিক থেকে বিক্রি করছে, চৌহদ্দি এরকমই। এখন বন্টন করলে এইভাবে আসবে, বলা আছে উত্তরে আরেকটা প্লট, হ্যাঁ তারপরে দক্ষিণে মানে বিক্রেতার নিজস্ব প্লট, এরপরে আপনার মনে করেন যে পূর্বে পশ্চিমে অন্য জনের প্লট, এরকম উল্লেখ করা আছে, বা দাগ নাম্বার লেখা আছে, বা কি আছে সেগুলি উল্লেখ আছে। চৌহদ্দি যখন উল্লেখ হয় মানে ওই জমির চতুর্পার্শ্বে কি আছে বা কে আছে। কি বলতে অনেক সময় খাল থাকে, হালট থাকে, নদী থাকে, রাস্তা, বিভিন্ন কিছু থাকে। আবার মানে কোনো ব্যক্তি নিজস্ব জমি থাকতে পারে, ব্যক্তির নাম উল্লেখ থাকতে পারে, অথবা দাগ নাম্বার উল্লেখ থাকতে পারে। তাহলে চতুর্পাশে কি আছে বা কে আছে সেটা উল্লেখ থাকে, সে অনুযায়ী মেপে দিতে হবে।
এখন মনে করেন এই জমিটা যদি এখন আপনি সার্ভেয়ার সাহেব, এখন আপনি জমিতে গেছেন, এখন তো এই দিক থেকে জমিটা মেপে দিতে হবে, দিতে হবে না? তাহলে আমরা যারা ফিল্ড ওয়ার্কে চলে যাবো, আমরা কি জানি বন্টনের নিয়ম কি? যেই বরাবর নিবে সেই বরাবর আইল দিয়ে ভাগ দিবে। যেই বরাবর জমি বন্টন নিবে, বন্টন করতে হবে, সেই আইল দিয়ে ভাগ দিতে হবে, তাই না? তাহলে সেই আইলটা ভাগ দিতে হলে এ আইলের মান তো হলো 0, তাহলে বক্র আইল দিয়া ভাগ চলে না, কারণ এর মান হলো 0, ত্রিভুজের কোণাও 0, তাহলে 0 দিয়ে ভাগ দিলে তো 0ই হবে, তাহলে 0 দিয়ে তো আর ভাগ চলে না। তাহলে আমরা কি করব? আমরা জানি যে এইখানে একটা সোজা আইল করতে হইব, আগে কি সোজা একটা আইল করতে হবে, পয়েন্ট টু পয়েন্ট সরল নকশা হইলে স্কেল রেখে এইভাবে একটা আইল টেনে দিতে হবে। তাহলে কি এটা বড় অক্ষ হয়ে যাবে না? আর এটা কি হয়ে যাবে? আর এইখানে টান দিলে এটা হবে ছোট অক্ষ, আর এটা হবে বড় অক্ষ। তাহলে এটা কি আরেকজনের জমি, শুধু বন্টনের জন্য দিতে হয়েছে। এখন মনে করেন আপনার 1000 বর্গফুট দরকার, 1000 স্কোয়ার ফিট আপনার জমির প্রয়োজন, যে মানে আপনি যেটা বন্টন করে দিয়ে আসবেন। এখন দেখা গেল এইখানে জমি আছে মনে করেন যে 500 স্কোয়ার ফিট, তাহলে এখন তার দরকার হলো 1000 স্কোয়ার ফিট, এটা তো আরেকজনের। তাহলে এইটা যখন আমি ভাগ দিব, তাহলে আমার কি দৈর্ঘ্যটা ভাগ দিলে প্রস্থ বের হয়, আর প্রস্থটা ভাগ দিলে কি বের হয়? দৈর্ঘ্য বের হয়। তাহলে এখন মনে করেন এই আমি এমন ভাবে বন্টন দিব যে অটোমেটিক এই যার জমি তার 500 স্কোয়ার ফিট এখান থেকে যাবে, আর এইখানে এসে যাবে 1000 স্কোয়ার ফিট। আমার তো দরকার 1000 স্কোয়ার ফিট। তাহলে আপনি বন্টন দিবেন কিভাবে? এর সাথে এই 500 কে যোগ করতে হবে, আগে এখানে যোগ করতে হবে, তাহলে টোটাল 1500 স্কোয়ার ফিট, তাহলে 1500 স্কোয়ার ফিট। এখন মনে করেন এই বাহুটা আছে 100, তাহলে ভাগ দিতে হবে কত দিয়া? 100 দিয়া। তাহলে আমার প্রস্থ বেরোবে কত? 150। তাহলে এইখানে 100, এখান থেকে 150 ফিট দূরে আইসা কি এখান থেকে মাইপে আসতে হইব যে 150 ফিট কোথায়। মনে করেন এইখানে আসলো, তাহলে এইখানে 150 ফিটের জায়গায় খুঁটি গাইরা দিয়ে দিলেন, অটোমেটিক এই 500 চলে গেল, আর এখানে 1000 থেকে গেল। হ্যাঁ, এখানে মানে 100 দিয়ে ভাগ দিলে কত হয়? 15, তাই না? তাহলে আপনি 15 ফিট মাইপে আসবেন, যেখানে আসে সেখানে আসলেন, তারপর আপনার লাইনটাই না দিলেন, আপনার আইসা যাবে। আচ্ছা, তো আপনার ওই এখন মনে করেন যে বিষয়টা এরকম হয়ে গেল, এরকম উল্টে গেল, বিষয়টা এইরকম হইলো জমির এটা। তাহলে এরকম ক্ষেত্রে কি হইব? এটা তো পক্ষ, এখন বন্টন দিতে হবে এই দিক থেকে। তাহলে কি হবে? যে এটা তো জমির নিজস্ব জমি, তাহলে এইখানে আপনার বক্র আইল দিয়ে বন্টন চলে না, তাহলে কি করতে হবে? সোজা করতে হবে আইলটা। তাহলে এইখানে মনে করেন ছোট অক্ষর একটা মাপ নেই, আর মনে করি এইখানে আসে 500 স্কোয়ার ফিট, মনে করি আসছে 500 স্কোয়ার ফিট। এখন আপনার দরকার কত? মানে আপনার দরকার 1000 স্কোয়ার ফিট দিবেন, এখানে 500 আছে অলরেডি, তাহলে আপনার কি আরো 500 লাগবে। তাহলে এই বাহুটা ভাগ দিলে, দৈর্ঘ্যটা ভাগ দিলে প্রস্থ বের হয়ে যাবে, দৈর্ঘ্যটা ভাগ দিলে প্রস্থ বের। আপনি কি করবেন? এই কুটি থেকে এই কুটি যত ফুট দরকার, আর এখান থেকে যত ফিট দরকার দিয়ে দিলেন, এইবার তারা সীমানা করে নিবে, বাস হয়ে গেল আপনার জমির নিজস্ব 1000 প্লট। হ্যাঁ, বাঁকা চাইলেন না, আপনার জমির মধ্যে দলিলে চৌহদ্দি দেওয়া আছে, চৌহদ্দি দেওয়া আছে, জমির উত্তরে কে আছে, দক্ষিণে কে আছে, পূর্বে কে আছে, পশ্চিমে কে আছে, উল্লেখ আছে, সে অনুযায়ী আপনাকে দিতে হবে। আপনার ইচ্ছা মতো তো দিতে পারবেন না। আপনি যখন জমি নিজে ওয়ারিসদের মধ্যে বন্টন করবেন, আপনি ইচ্ছা করলে একজনের বুঝাই দিতে পারবেন, হলে এটা আপনার, এটা আপনার, এটা আপনার। ওয়ারিসদের মধ্যে কি বোঝাপড়ার ব্যাপার আছে, কে কোন সাইডে নিবে, কে কোন সাইডে নিবে, তারপর সরস নিরসের ব্যাপার আছে,
রাস্তার সাথে একটা ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। কিন্তু আমি এতক্ষণ যেটা আলোচনা করছি, যে মনে করেন যে আপনার চৌহদ্দি অনুযায়ী একটা দলিল আসছে, চৌহদ্দি অনুযায়ী বন্টন দিবেন। আপনি ওই ক্লাসে মনে হয় ছিলেন না, ফিল্ড ওয়ার্কে গেলে বাকিটা বুঝতে পারবেন। আপনারা তো ফিল্ড ওয়ার্কে যাবেন, তখন বিষয়টা বুঝতে পারবেন, টেনশনের কোনো কারণ নাই। আপনার এই যে নকশার ফটোকপি যে দিলাম, চর্চা করছেন, মাপ যে উঠাইছেন, একজনের সাথে আরেকজনের মাপ মিলছে, তাইলে তো সমস্যায় পড়বেনি। এখন আপনাকে গ্রুপ করে দিতে হবে, আপনাদের এখন গ্রুপ করে দিব। হ্যাঁ, তা আপনারা এগুলো মিলাইতে হবে, বুঝতে পারছেন? এখন ওই যে 1 থেকে 13 পর্যন্ত আলাদা হয়ে যান, আলাদা হয়ে যান, প্রত্যেকে এই যে 4 জন 5 জন করে হয়ে বসেন, গোলাকার হয়ে বসেন, আর বাকিদেরকে নিয়ে আমি ক্লাস করতে থাকি, আপনারা মাপ উঠাইতে থাকেন, আমাকে পুরো মাপ দেখাইবেন, ঠিক আছে? 1 থেকে 13 একসাথে 4 জন 4 জন হয়ে যান, জানগা পিছনের দিকে জানগা, ওইদিকে জানগা। যারা আজকে আসছে